Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, প্রাইমারি টেট 2024 কে লক্ষ্য রেখে এবং সিটেট 2024 15 ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেট দেওয়ার। তো বন্ধুরা দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, পরিবেশবিদ্যা প্যাডাগজি থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে। তো বন্ধুরা, আজকে দেখো প্র্যাকটিস সেট নম্বর রয়েছে 14। ওকে, এর আগে কিন্তু 13টি প্র্যাকটিস সেট অবশ্যই করে দেওয়া হয়েছে, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে অবশ্যই করে দেখে নিতে পারো। ওকে, তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দেখো 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সিটেট থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ওকে, তো বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। ওকে, তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, অবশ্যই করে তোমরা আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো। তো বন্ধুরা, অবশ্যই করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, আর কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো বন্ধুরা, আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চটপট করে দেখে নেব 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে, চেষ্টা করবো একটু ডিটেলসে আলোচনা করার, তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তাই প্রত্যেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকে এবং কমেন্টে জানাও প্রশ্নগুলি কেমন হয়েছে এবং তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি তোমরা উত্তর সঠিকভাবে করতে পারছো। ওকে, তো বন্ধুরা, চলো দেখে নিই আজকের প্র্যাকটিস নম্বর রয়েছে 14। ওকে, প্র্যাকটিস সেট 14টা আজকের কি কি প্রশ্ন রয়েছে দেখে নেবো চটপট করে। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়? দেখো, সিটের 2015 প্রশ্ন এসেছিল। দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় কোনগুলো? দেখো, পলাশ, বট, সেগুন, আম, জাম, গরান, ওক, বাঁশ, রবোডেন্ডন। গরান, বট, হেতাল। দেখো, গরান, বট, হেতাল এগুলি কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় না। দেখো, গরান এবং হেতাল আমরা জানি সুন্দরবনের কিন্তু তৃণভূমি বা যে সমভূমি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই করে নোনা এলাকাতে জন্মায়। ওকে, আর পলাশ, বট, সেগুন দেখো এগুলো কিন্তু বৃক্ষ জাতীয় উদ্ভিদ, এগুলো কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় না। আম, জাম, গরানো উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় না। তাহলে এখানে দেখো ওক, বাজ এবং রবোডেন্ডন এই যে তিনটে উদ্ভিদ রয়েছে এগুলো কিন্তু অবশ্যই করে উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়। ওকে, ওক, বাজ এবং রবোডেন্ডন। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে, সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়? সল্ক টিকা দেখো, সিটের 2013 প্রশ্নটি এসেছিল। পোলিও, হাম, গুটি বসন্ত, রুবেলা। দেখো, সল্ক টিকা কিন্তু পোলিও রোগের কিন্তু প্রতিষেধক হিসেবে ব্যবহৃত করা হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে? এরটা। চলো নেক্সট পরেরটা কি বলেছে দেখো, কোন ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক প্রাথমিক স্তরে একটি সমন্বিত পাঠ্যক্রমিক ক্ষেত্র হিসাবে পরিবেশগত অধ্যয়ন পড়ানোর সুপারিশ করেছে? অর্থাৎ সমন্বিত পাঠ্যক্রমের ক্ষেত্র হিসাবে পরিবেশগত অধ্যয়ন পড়ানোর সুপারিশ কে করেছে? কোন ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক? দেখো, এনসিএফ 1975, এনসিএফ 2005, এনসিএফ 1988, এনসিএফ 2000। দেখো, এই যে ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক প্রাথমিক স্তরে কিন্তু সমন্বিত পাঠ্যক্রমিক ক্ষেত্র হিসেবে পরিবেশগত অধ্যয়ন পড়ানোর সুপারিশ করেছে। এটা কিন্তু এনসিএফ 2000 সালে যে এনসিএফটা গঠন করা হয়েছিল, ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক 2000, এটা কিন্তু এই যে সমন্বিত পাঠ্যক্রমের ক্ষেত্র হিসেবে পরিবেশগত অধ্যয়নকে কিন্তু সুপারিশ করেছিলেন। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল 4টা। চলো নেক্সট, বাতাসে ভাসমান কঠিন ও জলীয় সূক্ষ্ম পদার্থকে বলা হয়। দেখো, বাতাসে ভাসমান কঠিন ও সূক্ষ্ম জলীয় পদার্থ যেটা রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? দেখো, জিওনিন, এরোসেল, এ এবং বি উভয়, কোনটি না। দেখো, এটাকে কিন্তু বলা হচ্ছে কি? এরোসেল। ওকে, এই বাতাসে ভাসমান কঠিন এবং জলীয় সূক্ষ্ম পদার্থকে বলা হচ্ছে কি? এরোসেল। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম শ্রেণীতে ইভিএস এর শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে নিচের কোনটি সত্য? দেখো, সিটের 2016 প্রশ্ন এসেছিল। মৌখিক পরীক্ষা, অঙ্কন, ভিডিও রেকর্ডিং। মৌখিক পরীক্ষা যেহেতু শিশুরা বলতে পারবে না, অঙ্কন শিশুরা এটি উপভোগ করে। আর সি এবং ডি। দেখো, প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি না, মৌখিক পরীক্ষা অবশ্যই কিন্তু তারা কিন্তু লিখতে পারবে না। ওকে, একটা হচ্ছে কি অঙ্কন, তাদেরকে আঁকা দিতে হবে, আর একটা ভিডিও রেকর্ডিং, অর্থাৎ ভিডিও রেকর্ডিং এর মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে একটা মূল্যায়ন করা যেতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে? এরটা। চলো নেক্সট
6 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো সারণী 1 এবং সারণী 2 এর মধ্যে সমতা বিধান করো। দেখো সারণী 1 আর সারণী 2 কি বলেছে, দেখো পুরুলিয়া, হাওড়া, কোচবিহার সারণী 1 এ, সারণী 2 বলেছে সাঁতরাগাছি বিল, সাহেববাঁধ, রসিক বিল। এবারে দেখো পুরুলিয়া, হাওড়া আর কোচবিহার, আমরা দেখো হাওড়া জানি, সাঁতরাগাছি অবশ্যই, সাঁতরাগাছি বিল হচ্ছে হাওড়া, তারপরে দেখো পুরুলিয়ায় কিন্তু সাহেববাঁধ রয়েছে, তারপরে কোচবিহার হচ্ছে রসিক বিল, কোচবিহারে রসিক বিল। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এই একেরটা হচ্ছে বি, তাহলে এখানে একেরটা বি কোথায় আছে, দেখো এখানে একেরটা বি আছে, দুইয়েরটা হচ্ছে এ, দেখো দুইয়েরটা এ এখানে আছে, আর তিনেরটা কি হচ্ছে সি, তিনটা সি এখানে রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে, সিটটা। ওকে, চলো নেক্সট। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, চোখের যে সমস্যার জন্য দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট বস্তুকে ঠিক থাকে তাকে বলা হচ্ছে কি, দেখো দেখো দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় এবং নিকট অর্থাৎ কাছের বস্তু কিন্তু ঠিকঠাক দেখা যায়, তাকে কি বলা হচ্ছে, দেখো মায়োপিয়া, হাইপার মেট্রোপিয়া, ক্যাটারাক্ট না প্রেসবায়োপিয়া। দেখো এই যে দূরের সমস্যাকে বা দূরের বস্তুকে ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু কাছেরটাকে ঠিক রয়েছে, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হয় মায়োপিয়া। ওকে, এটাকে বলা হচ্ছে মায়োপিয়া। আর যেটা হচ্ছে দূরের বস্তুকে ভালো দেখা যায়, স্পষ্ট দেখা যায়, কাছের বস্তুকে ঝাপসা দেখা যায়, সেটাকে বলা হচ্ছে কি হাইপার মেট্রোপিয়া। ওকে, চলো নেক্সট। দেখো ইভিএস এ একটি ভালো অ্যাসাইনমেন্ট প্রাথমিকভাবে লক্ষ্য করা উচিত। দেখো ইভিএস এ একটি ভালো অ্যাসাইনমেন্টে কি লক্ষ্য করা উচিত প্রাথমিকভাবে, দেখো বর্জিত শেখার সুযোগ প্রদান করা, কার্যকর শেখার জন্য পাঠ সংশোধন করুন, সময়ের আরো ভালো ব্যবহার নিশ্চিত করুন, শিক্ষার্থীদের নিযুক্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখুন। দেখো 8 নম্বর প্রশ্ন, যে একটি ভালো অ্যাসাইনমেন্টে কি লক্ষ্য করা যাবে, না একটি ভালো অ্যাসাইনমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কি, একটা ভালো অ্যাসাইনমেন্টে কিন্তু কার্যকর শেখার জন্য যে পাঠ সংশোধন করা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ওখানে বিটটা, অর্থাৎ অ্যাসাইনমেন্ট করার পর যে তারা যে সঠিক শিখেছে বা কোথায় ভুল রয়েছে, কোথায় কি রয়েছে, সেই যে সেটা যে শেখার, তার যে সংশোধনটা কার্যকর করার ক্ষেত্রে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তাহলে এখানে বিটটা হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট। 9টা দেখো, কবিতা তার ইভিএস ক্লাসে দরিদ্র নিরক্ষরতা এবং শ্রেণী বৈষম্যের মতো সামাজিক সমস্যাগুলির উপর জোর দেওয়া। তাহলে ইভিএস ক্লাসে দরিদ্র নিরক্ষরতা ও শ্রেণী বৈষম্যের মতো এই যে সামাজিক বিষয়গুলি রয়েছে সেগুলির উপর জোর দেবে। এই উদ্দেশ্যে অর্জনের জন্য নিচের কোন শিক্ষার অভিজ্ঞতা বেশি কার্যকর হবে, দেখো শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সমস্যার বিষয়ে স্লোগান লিখতে বলা, সংশ্লিষ্ট বিষয়ে লেকচারের আয়োজন করা, শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট সামাজিক সমস্যাগুলির উপর চার্ট তৈরি করতে বলা, ছাত্রদেরকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার জন্য দলগত প্রকল্প গ্রহণ করতে হবে। দেখো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কি হচ্ছে, এই যে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং দলগত যে প্রকল্প পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু এটা সব থেকে ভালোভাবে আমরা কার্যকর করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিটা। ওকে, চলো নেক্সট। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটির অধীনে বাষ্পভবনের প্রক্রিয়া সবচেয়ে ধীর হবে। দেখো বাষ্পভবনের প্রক্রিয়া সবচেয়ে ধীর হবে কোন প্রক্রিয়া, কোনটির অধীনে, বলছে শীতের 2018 ভূপৃষ্ঠের ক্ষেত্রফল তাপমাত্রা উভয় হ্রাস পায়, ভূপৃষ্ঠের ক্ষেত্রফল এবং তাপমাত্রা উভয় বৃদ্ধি পায়, ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায় কিন্তু তাপমাত্রা হ্রাস পায়, ভূপৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়। এবার কোন ক্ষেত্রে বাষ্পভবনের প্রক্রিয়া সবচেয়ে ধীর গতিতে হয়, দেখো বাষ্পভবনের সবচেয়ে ধীর গতিতে হবে কি, ভূপৃষ্ঠের ক্ষেত্রফল এবং তাপমাত্রা উভয় যখন হ্রাস পাবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর ঠিক হচ্ছে এরটা, বাষ্পভবনের প্রক্রিয়া সবচেয়ে ধীর গতি হবে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল এবং তাপমাত্রা সব থেকে যখন হ্রাস পাবে। চলো নেক্সট। পিয়া জরুরি পরিস্থিতি সম্পর্কে কথা বলে, যখন তারা কোনো জরুরি অবস্থার সম্মুখীন হয় তখন শিশুদের অভিজ্ঞতা জিজ্ঞাসা করে, শিশুরা আগুন, বৈদ্যুতিক শক, সড়ক দুর্ঘটনা নিয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করে। তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তাদের বিদ্যমান বোঝাপড়ার মূল্যায়ন করেছে, অর্থাৎ তারা কতটা কি বুঝেছে তার কিন্তু মূল্যায়ন করেছেন, এবং সংবাদপত্রের রাস্তা সুরক্ষা বিজ্ঞাপনের মতো সংস্থাগুলির ব্যবহার করে নিরাপত্তার দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনার জন্য তার এলপিজি এবং বৈদ্যুতিক বিলের ব্যবহার করেছেন। এটা কি হচ্ছে, মানবিক পদ্ধতি, জ্ঞানীয় পদ্ধতি, অভিজ্ঞতামূলক শিক্ষা পদ্ধতি, অনুসন্ধান পদ্ধতি। দেখো প্রিয়া সে জরুরি পরিস্থিতি সম্পর্কে কথা বলে যখন তারা কোনো জরুরি অবস্থার সম্মুখীন হন তখন শিক্ষার্থীদের মানে শিশুদের অভিজ্ঞতা জিজ্ঞাসা করে এবং শিশুরা আগুন, বৈদ্যুতিক শক, সড়ক দুর্ঘটনা নিয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করে। আবার তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে তাদের বিদ্যমান বোঝাপড়ার মূল্যায়নও করেছেন। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তিনি আবার
আলোচনা করার জন্য এলপিজি এবং বৈদ্যুতিক বিলগুলিরও ও সংবাদপত্রগুলিরও ব্যবহার করেছেন। ঠিক আছে, এক্ষেত্রে এই যে পদ্ধতিটি, এই পদ্ধতিকে কি বলা হবে? এই পদ্ধতিকে না, দেখো এই সমস্ত কিছু তিনি অনুসন্ধান করছে, এই যে তাদের অভিজ্ঞতা, তাদের যে সংবাদপত্রের মধ্যে দিয়ে পড়া এবং এলপিজি বৈদ্যুতিক যে সকল বিষয়গুলি সেগুলো কিন্তু অনুসন্ধান করেছে, যে পদ্ধতি ব্যবহার করছে সেটা হচ্ছে কি অনুসন্ধান পদ্ধতি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 4-এরটা। চলো নেক্সট। দেখো ইভিএস এ শিশুরা বিশেষ করে দলগতভাবে কারুশিল্প এবং কলা শেখার উপভোগ করে, কারণ এটি পিয়ার লার্নিংকে উৎসাহিত করে, এটি সামাজিক শিক্ষার উন্নতি ঘটায়, শিশুরা খুশি হয় এবং তাদের সৃজনশীল কাজের প্রশংসা করা হলে উৎসাহের সাথে সাড়া দেয়, এটি ক্লাসে শৃঙ্খলা বাড়ায়। দেখো তাহলে এখানে 4টে অপশন রয়েছে। দেখো এ এবং 1 এবং 4, 1, 2, 4, 1, 2, 3 আর 2 এবং 3। তাহলে শিশুরা বিশেষ করে দলগতভাবে কারুশিল্প এবং কলা শেখার উপভোগ করে, কারণ কি তারা পিয়ার লার্নিং কে উৎসাহিত করে। হ্যাঁ, অবশ্যই করে কিন্তু তারা পিয়ার লার্নিং কে উৎসাহিত করে। সামাজিক শিক্ষার উন্নতি ঘটায়, যেহেতু দলবদ্ধভাবে কাজ করে তাহলে সামাজিক শিক্ষার উন্নতি ঘটায়, শিশুরা খুশি হয় এবং তাদের সৃজনশীল কাজের প্রশংসা করা হলে উৎসাহের সাথে তারা সাড়া দেয়। অবশ্যই এটাও কিন্তু সঠিক। ক্লাসে শৃঙ্খলা বাড়ায়, দেখো এটা কিন্তু দলগতভাবে কারুশিল্প শেখার ক্ষেত্রে এটা শৃঙ্খলা বাড়ায়, এই কথাটা কিন্তু সঠিক নয়। তাহলে এখানে সঠিক হচ্ছে 1, 2 এবং 3। ওকে, তাহলে এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিটটা। চলো নেক্সট। নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেখো নিচের কোন বাক্যটি শুদ্ধ? টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, আলনা রেডিয়াস হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত, ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত। দেখো কোনটা শুদ্ধ? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো টিবিয়া এবং ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, হিউমেরাস কাঁধ থেকে কনুই, দেখো অবশ্যই করে কি হিউমেরাস কিন্তু কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টা থাকে কাঁধ থেকে কনুই পর্যন্ত সেটাকে আমরা হিউমেরাস বলি, আর ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা থাকে সেটাকে আমরা কিন্তু ফিমার বলি। তাহলে এখানে সঠিক হচ্ছে কি হিউমেরাসটা। ওকে, নেক্সট। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে? ওজন গহ্বরের অস্তিত্ব প্রমাণ করেন। দেখো ওজন গহ্বরের অস্তিত্ব প্রমাণ করেন কে? স্কোনবি, জেসি ফারম্যান, টমাস মিজলে, হেনরি বুশন। দেখো ওজন গহ্বরের অস্তিত্ব প্রমাণ করে, অবশ্যই করে তোমরা সবাই জানো, জেসি ফারম্যান। ওকে, জেসি ফারম্যান কিন্তু ওজন গহ্বরের অস্তিত্ব প্রমাণ করে। চলো নেক্সট। বলেছে 15 নম্বর প্রশ্ন, কাঁচের বয়াম ও বোতলগুলি আচারে ভর্তি করার আগে রোদে ভালোভাবে শুকানো হয়, এমন কেন করা হয়? দেখো তাহলে কাঁচের বয়াম এবং বোতলগুলি আচারে ভর্তি করার আগে রোদে ভালোভাবে শুকানো হয় কেন? তাদের তাপমাত্রা বৃদ্ধি করা, তাদের থেকে ধুলো অপসারণ করা, আর্দ্রতা সম্পূর্ণরূপে অপসারণ করা, না আচার সুস্বাদু করতে। দেখো এই যে কাঁচের মধ্যে যখন আমরা আচার দিই তার আগে কিন্তু শুকিয়ে নেওয়া হয়, কারণটা হচ্ছে কি না আর্দ্রতা কিন্তু সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে। আর্দ্রতা সেই বয়ামের মধ্যে যদি কোনো আর্দ্রতা থাকে সেটা কিন্তু অপসারণ করতে হবে, কারণ আর্দ্রতা থাকলে আচারটা কি নষ্ট হয়ে যেতে পারে। ওকে, ছাদনা হয়ে যেতে পারে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি সিটটা। চলো নেক্সট। 16 নম্বর প্রশ্ন বলছে ভারতের নবীনতম রাজ্য কোনটি? দেখো ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। দেখো 16 নম্বর প্রশ্ন কিন্তু বলেছে ভারতের নবীনতম রাজ্য কোনটি? না নবীনতম রাজ্য কি তেলেঙ্গানা। ওকে, সব থেকে নবীনতম রাজ্য তেলেঙ্গানা। চলো নেক্সট। 17 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? আসামে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, না চণ্ডীগড়ে। দেখো ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র অবশ্যই করে কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র। চল নেক্সট। 18 নম্বর প্রশ্ন কি বলেছে? খেজাদি গাছ সম্পর্কে সঠিক বক্তব্য নির্বাচন করে। দেখো খেজাদি গাছটা কি? এই গাছটি প্রধানত মরুভূমিতে পাওয়া যায়, এটি অনেক জল ছাড়া বৃদ্ধি হয়, এটি একটি ছায়াময় গাছ, শিশুরা এই ছায়ায় খেলতে পছন্দ করে, এটি তার ট্রাঙ্কে জল সঞ্চয় করে এবং লোকেরা এই জল পান করার জন্য পাতলা পাইপ ব্যবহার করে। দেখো তাহলে এটা সঠিক উত্তর কি হবে? দেখো এই গাছটি প্রধানত মরুভূমিতে জন্মায়, অবশ্যই করে এই গাছটি কিন্তু প্রধানত মরুভূমিতে জন্মায় এবং জল ছাড়া অনেক বৃদ্ধি হয়। ঠিক আছে, আর অনেক বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা ছাওয়া দেয়। ওকে, এটা একটা ছাওয়াময় গাছ এবং শিশুরা কিন্তু এই ছাওয়ায় খেলতে পছন্দ করে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে? দেখো এ বি সি
অর্থাৎ একেরটা হচ্ছে কি এ বি সি সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। দেখো 19 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি উদ্ভিদের শেকড়ের জন্য একটি ফাংশন নয়? তাহলে উদ্ভিদের শেকড়ের জন্য কোনটা ফাংশন নয়? দেখো, খাদ্য সঞ্চয় করা, হিউমাস সরবরাহ করা, উদ্ভিদকে সমর্থন দেওয়া, জল ও খনিজ শোষণ করা। দেখো, শিকড় জল ও খনিজ শোষণ করে, উদ্ভিদকে সমর্থন অর্থাৎ উদ্ভিদকে সোজা করে ধরে রাখে, আর খাদ্য সঞ্চয় করে অবশ্যই শিকড়, কিন্তু হিউমাস সরবরাহ কিন্তু উদ্ভিদের শিকড় করে না। ওকে, তাহলে এটা হচ্ছে কি সঠিক নয়। তাহলে সঠিক উত্তর এখানে দেখো বিটা। চলো নেক্সট। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, গান্ধীধামে গুজরাট বসবাসকারী একজন ব্যক্তি প্রথমে ভোপাল অর্থাৎ মধ্যপ্রদেশে ভোপাল, তারপর হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদে যেতে চায়, তার যাত্রার দিক হবে। দেখো, তাহলে কি হচ্ছে, গান্ধীধাম অর্থাৎ গুজরাটে বসবাসকারী একজন ব্যক্তি প্রথমে সে মধ্যপ্রদেশের ভোপালে যাচ্ছে, তারপর আবার হায়দ্রাবাদে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে যাচ্ছে। ওকে, তার যাত্রার দিক কি হবে? প্রথমে দক্ষিণের দিকে, তারপর পূর্ব দিকে, প্রথমে পূর্ব দিকে তারপর দক্ষিণের দিকে, প্রথমে পশ্চিমের দিকে তারপর দক্ষিণের দিকে, প্রথমে দক্ষিণের দিকে তারপর পশ্চিমের দিকে। দেখো, গুজরাট থেকে যদি ভোপাল বা মধ্যপ্রদেশে যায় তখন কি হবে, তখন সে কিন্তু গুজরাটের কিন্তু পূর্ব দিকে মধ্যপ্রদেশে অবস্থিত, তাহলে সে প্রথমে পূর্ব দিকে যাচ্ছে, তারপর কি হচ্ছে, তারপরে সে ভোপালে বা মধ্যপ্রদেশে গেল, মধ্যপ্রদেশ কিন্তু মধ্যপ্রদেশ থেকে হায়দ্রাবাদ কোন দিকে অবস্থিত, হায়দ্রাবাদ কিন্তু দক্ষিণ দিকে অবস্থিত। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, প্রথমে সে পূর্ব দিকে যাবে, তারপরে কি হচ্ছে দক্ষিণ দিকে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর ঠিক গেল 2-এরটা। ওকে, তো বন্ধুরা দেখো, আজকে ছিল এই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের প্র্যাকটিস সেটটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকে বলবে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ওকে, যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অবশ্যই করে হাজির হবো এবং সিটেটের বিগত বছর প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই করে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।